উরুগুয়ে নিয়ে প্রচুর হাইপ চলতেছে এবং থিয়েরি লাস্ট ম্যাচের পরেও বলছে যে উরুগুয়ে এই মুহূর্তে সবচাইতে এক্সাইটিং ফুটবল খেলতেছে। আই মিন এত হাইপ এবং কোপা আমেরিকা তারা জিতে যাইতে পারে, এটা একদম ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করে প্রচার করতেছে। এত হাইপের কারণ কি এবং এত হাইপ পাওয়াটা ভ্যালিড কিনা এই প্রশ্নটা যাদের মনে, তাদের জন্য জাস্ট জানায় রাখি, ইয়েস উরুগুয়ে বিএলসার আন্ডারে লাস্ট 13টা যে ম্যাচ খেলছে তার মাঝখানে 9টা ম্যাচ জিতছে এবং এর মাঝখানে 6টা ম্যাচে ক্লিন শিট। এবং এই কোপা আমেরিকা খেলতে আসার আগে তারা আর্জেন্টিনা এবং ব্রাজিলেরও মুখোমুখি হয়েছে, যেইখানে তারা দুইটা দলকেই 2-0 গোলের ব্যবধানে হারায় দিছে। ইনফ্যাক্ট বিশ্বকাপ জিতে আসা আর্জেন্টিনা টিমকে আর্জেন্টিনার ঘরের মাটিতে 2-0 হারায় দেয়া ডেফিনেটলি এরপরে উরুগুয়ের এই পারফরমেন্সকে আর ফ্লুক বলার কোনোই রিজন নাই, বিকজ কনসিস্টেন্সি ইজ দেয়ার, স্ট্রাকচার ইজ দেয়ার এবং একই সাথে তারা প্রত্যেকটা ম্যাচেই নিজেদেরকে কন্টিনিউয়ালি প্রুভ করে গেছে। বিষয়টা এরকম না হুট করে তারা ভালো খেলে হারায় গেছে এবং এই কোপাতে অলরেডি 2 ম্যাচ খেলে তারা 8 গোল করে ফেলছে। সুয়ারেস, কাভানি, ফোরলান চলে যাবার পরে ইয়েস একটা ড্রাই পিরিয়ড কিন্তু গেছে উরুগুয়ের ক্ষেত্রে এবং তাদেরকে মনে হয়েছিল আউট অফ দ্য সিনারিও। কিন্তু এই টিমের দিকে যদি আপনি বর্তমানে তাকান তাহলে নিঃসন্দেহে আপনি তাদের রেট করতে বাধ্য। একদম টপ টু বটম প্রত্যেকটা এরিয়াতেই টপ লেভেলের প্লেয়ার দিয়ে ভরপুর। আমি একদম ফরওয়ার্ড লাইনেই আপনি দেখবেন লিভারপুলের নুনেস খেলতেছে, মিডফিল্ডে দেখবেন রিয়াল মাদ্রিদের ভালভার্দে খেলতেছে, ডিফেন্স লাইনে দাঁড়ায় আছে আরাউহো এবং এইটা বাদ দিয়েও পেলিস্ট্রি, বেন্টাকুর, ম্যাক্সিমিলানো আরাউহো প্রত্যেকটা প্লেয়ারকে আপনি আলাদাভাবে রেট করতে বাধ্য। এরা সব ভালো ভালো ক্লাবে খেলতেছে। সো বিষয়টা এরকম না যে অকারণে তাদেরকে নিয়ে হাইপ করা হচ্ছে। বাট আমার নিজের কাছে সবচাইতে বড় সুপারস্টার এই টিমের এই প্লেয়ারদের মাঝখানে একটাও না, বরঞ্চ তাদের যে কোচ মার্সেলো বিয়েলসা, দ্য বস, দ্য গুরু। কোচিং জগতে যত সফল কোচই থাকুক না কেন তারা প্রত্যেকেই মার্সেলো বিয়েলসাকে আলাদাভাবে সম্মান করে তার ইনসাইটের জন্য। স্বয়ং গার্দিওলা পর্যন্ত বহুবার প্রশংসা করছে, বহুবার বলছে যে এই লোকের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, বিকজ যেই অ্যামাউন্টের ডিটেইলিং এর মধ্যে এই লোক ঢোকে দ্যাটস জাস্ট আনপ্যারালাল। বিয়েলসা এর আগে লিডস ইউনাইটেডেরও কিন্তু দায়িত্ব পালন করছে এবং বিয়েলসার খেলার ধরনের মাঝখানে একটা সুনির্দিষ্ট স্টাইল আছে যেটা প্রত্যেকটা টিমেই, যে কয়টা টিমে তিনি কোচিং করাইছে প্রত্যেকটা জায়গাতে কোচ হিসাবে তার দায়িত্ব নেওয়ার আগে এবং পরে সুনির্দিষ্ট পার্থক্য আপনার চোখে পড়বে, বিকজ তার স্টাইলটা অনেক বেশি রিজিড এই জায়গাতে। বিয়েলসার ট্যাকটিক্সের একটা অনেক বড় দিক হচ্ছে সে খুবই অ্যাগ্রেসিভ খেলতে পছন্দ করে এবং হাই প্রেসিং তার খুবই পছন্দ। অর্থাৎ অপোনেন্টের হাফেই সে বল প্রেস করবে, ওই জায়গাতেই সে বল উইন করার চেষ্টা করে, ওইখান থেকেই খুব দ্রুত একটা চান্স ক্রিয়েট করার চেষ্টা করে। এর আগে যতগুলো জায়গায় সে কোচিং করাইছে প্রত্যেকটা জায়গাতেই সে এই সেম ওয়েতে অ্যাপ্রোচ করেছে এবং এই জিনিসটা অনেক বেশি কাজে দেয় ওই সমস্ত টিমের বিপক্ষে যারা সাধারণত একটু বিল্ড আপ করতে স্ট্রাগল করে, যারা নিজেদের মধ্যে পাস খেলতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না, খুব দ্রুত আসলে তারা বিল্ড আপটা করতে চায় বা অ্যাটাক ক্রিয়েট করতে চায়। এই ধরনের টিমকে যদি হাই প্রেস করা যায় তাহলে বেশিরভাগ সময় তারা বল হারায় ফেলে, যেহেতু তারা বল পায় খুব একটা কমফোর্টেবল না। তো এই ওয়েতেই দেখা যাইতেছে যে বিয়েলসা অনেক বেশি রেজাল্ট বের করে নিয়ে আসতেছে এবং তার টিমের বিল্ড আপের একটা সুনির্দিষ্ট ওয়ে আছে, সেটা হচ্ছে সে খুব ছোট ছোট পাস খেলবে, একদম ইন্ট্রিকেট পাস খেলার মাধ্যমে স্পেসের সর্বোচ্চ ব্যবহারটা সে করবে এবং একদম নিজের ব্যাক লাইন থেকে সে বিল্ড আপটা শুরু করে, যার ফলে সে যে কাজটা করে অপোনেন্টকে মোটামুটি ইনভাইট করে যে আসো তোমরা আমাকে প্রেস করো, এবং তারা যখন তাদের পজিশনটা ছেড়ে বের হয়ে আসে তখন যে স্পেসটা ক্রিয়েট হয় ওই জায়গা সর্বোচ্চ ব্যবহার করে সে মূলত প্রোগ্রেসটা করে। এবং ডিফেন্ডিংয়ের ক্ষেত্রেও সে নিজেও আসলে হাই লাইন ডিফেন্স অনেক বেশি পছন্দ করে এবং তার ম্যাচে রেজাল্ট বের করে আনার ক্ষেত্রে সবচাইতে বড় ফ্যাক্টরগুলোর একটা হচ্ছে অপোনেন্টের হাফে প্রেস করে বল জিততে পারা। সো অবভিয়াসলি বোঝাই যাইতেছে যে তার এই ট্যাকটিক্সটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে ওই দলে খুবই ভালো ফিটনেসের প্লেয়ার থাকা জরুরি। বিষয়টা এরকম না যে একটা প্লেয়ার টেকনিক্যালি খুবই ভালো কিন্তু তার ফিটনেস লেভেল খুব হাই না, তাহলে ওই দলেও এই ট্যাকটিক্স অ্যাপ্লাই করা যাবে, মোটেও সেই জিনিসটা সম্ভব না। অন অ্যাভারেজ আর 10টা টিমের চাইতে বিয়েলসার টিমের ফিটনেস লেভেল একটু বেশি ভালো হইতে হবে, বিকজ তার ট্যাকটিক্স অনেক বেশি পরিমাণে এনার্জি ডিমান্ড করে। এবং এই উরুগুয়ে টিমের দিকে তাকাইলেও এখনো পর্যন্ত যেটা চোখে পড়ে প্লেয়ারগুলো ম্যাক্সিমামে বেশ ইয়াং, যথেষ্ট পরিমাণে ফিট, হাই লেভেলের এনার্জি, যেই কারণে বিএলসার ট্যাকটিক্সটা একদম খাপে খাপ কিন্তু বসে গেছে। আপনি আরাউহোর কথা বলেন, নুনেজের কথা বলেন বা ভালভার্দের কথা বলেন, এরা সবাই যেই ক্লাবেই খেলুক না কেন সেইখানেই কিন্তু একদম ফিজিক্যালি বিস্ট, একজন হাই ওয়ার্ক রেট দিতে খুবই পছন্দ করে। তো সবকিছু মিলে অবশ্যই বলা যায় যে কোপা আমেরিকার জন্য অন্যতম বড় ক্যান্ডিডেট এইবার উরুগুয়ে। আমি জানি যে কোপা আমেরিকার নাম আসলেই মানুষজন চিন্তা করে যে হয়তো এটা আইদার ব্রাজিল নিবে না হইলে আর্জেন্টিনা নিবে। উরুগুয়ের রেকর্ড খুব ইমপ্রেসিভ হইলেও সাম্প্রতিক সময়ে তাদেরকে
খুব বেশি রেট মানুষজন করতে চায় না। ম্যাক্সিমাম মানুষই চিন্তা করে যে ওয়েল এই টিম হয়তো বা একটা বা দুইটা টাফ ম্যাচ দিতে পারে, বাট দিন শেষে শিরোপা জেতার মতন দল হয়তো বা উরুগুয়ে না, উইচ ইজ নট ট্রু। অ্যাকচুয়ালি এইবার উরুগুয়েকে অনেক বেশি সিজন মনে হইতেছে, অনেক বেশি প্রিপার্ড মনে হইতেছে। যদি চ্যালেঞ্জের কথা বলি তাহলে শুধু এইটাই বলা লাগে যে যেই কথাটা বলতেছিলাম যে বিএলসার ফুটবল খেলতে হলে আপনাকে হাই ফিটনেস মেইনটেইন করতে হবে, এবং এইটাই একমাত্র চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ফ্যাটিগ। লিডস ইউনাইটেডেও আমি দেখছিলাম যে সিজনের শুরুতে লিডস যত দুর্দান্ত খেলছে, সিজনের শেষে গিয়ে প্লেয়ার অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, এবং প্রত্যেকটা ম্যাচের মাঝখানে ওই একই জিনিস হয় যে শুরুর দিকে 60 বা 70 মিনিট একদম হাই এনার্জি নিয়ে খেলতে থাকে, প্রচণ্ড দৌড়ায়, প্রচণ্ড প্রেস করে, কিন্তু শেষের দিকে 15 মিনিট 20 মিনিট বা 25 মিনিটের দিকে প্লেয়ারদের শরীর আর চলে না। সো এই ফ্যাটিক যদি চলে আসে তাহলে হয়তো বা উরুগুয়েকে খানিকটা স্ট্রাগল করা লাগবে। এবং এই জায়গায় আরও একটা বাজে ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে লাস্ট ম্যাচের পরে বিএলসা নিজেও বলছে যে আমেরিকায় যেই পরিবেশে খেলা হচ্ছে এবং যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, এই স্টেডিয়ামগুলা খুব একটা সুবিধাজনক না। এই স্টেডিয়ামের কোয়ালিটি নিয়ে ভিনিসিয়াস কথা বলছে, স্কালোনি কথা বলছে, এবং পরিবেশও যথেষ্ট পরিমাণে হিউমিড হওয়ায় এনার্জির উপরে কিন্তু ভালো ইফেক্ট পড়তেছে। পানামার এগেইনস্টে যখন তারা সেকেন্ড হাফে খেলা শুরু করলো, ওই শুরুর দিকের 15-20 মিনিট উরুগুয়ে মোটেও ডমিনেট করতে পারে নাই, বিকজ প্লেয়াররা ঠিকঠাক মতন খাপ খাওয়াইতে পারতেছিল না, তাদের ফিটনেস লেভেল মনে হইতেছিল ড্রপ করছে। সো এইটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। স্টিল 90 মিনিটের খেলায় আপনি যদি 60 থেকে 70 মিনিট ডমিনেট করতে পারেন, রেজাল্ট কিন্তু নিজের পক্ষে নিয়ে আসা ভালোই পসিবল। ইউজুয়ালি এই উরুগুয়ের বিপক্ষে যদি কোনো দল সফল হইতে যায়, তাদের মধ্যে যদি দুইটা ট্রেস থাকে তাহলে অবশ্যই ভালো সম্ভাবনা থাকে। এক, যেই টিমগুলা খুব ভালো কাউন্টার অ্যাটাক খেলতে পারে তাদের সম্ভাবনা অনেক বেশি, হাইলাইন ডিফেন্সের পেছনে অনেক বেশি স্পেস থাকবে, ওই জায়গাটাকে যারা ইউটিলাইজ করতে পারবে, খুব দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারবে, তাদের একটা বড় সম্ভাবনা থাকে। এবং দ্বিতীয় আর একটা দল যারা আসলে প্রেস রেজিস্ট্যান্ট, অনেকটা স্প্যানিশ টিমের মতন দলের প্লেয়ারগুলো যদি বল পায়ে কমফোর্টেবল হয়, যাদেরকে আসলে প্রেস করলেও হয়তোবা বল হারাবে না, বলের পজিশন দিয়ে দিবে না, এবং খুবই কমফোর্টেবল প্রেসিংয়ের এগেইনস্টে, এই দলগুলোর কিন্তু ভালো সম্ভাবনা থাকে উরুগুয়ের এগেইনস্টে জেতার। দেখা যাক, খুব ক্র্যাকার একটা টুর্নামেন্ট হইতে যাইতেছে নিঃসন্দেহে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফাইনালের আগেই হয়তোবা উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে যাবার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাইতেছে। সেখানেই বোঝা যাবে কার কেমন দম।